প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের সরল সমীকরণ অধ্যায়ের 3 নং অনুশীলনীর যে 3 নম্বরের অঙ্কগুলো ছিল সেগুলো আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের অনুশীলনীর 4 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি সমাধান করব। তো চলো দেখি 4 নম্বরের মধ্যে কি রয়েছে। এখানে বলা হয়েছে, দেখো, মিনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। অর্থাৎ মিনা 100 টাকার একটা নোট নিয়ে বাজারে গেছে। সে একটি দোকান থেকে প্রতিটি 1 টাকা দামের 1 ডজন কলম কিনলো। মানে 1 টাকা দামের মানে কত টাকা, এখানে 2 টাকা 5 টাকা লেখা নাই, এখানে বলছে 1 টাকা দামের কী করলো, 1 ডজন কলম সে কিনলো। দোকানদার তাকে 40 টাকায় ফেরত দিলেন। তারপর বলছে কি, দেখো, যে মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল। তো আমাদেরকে এই উদ্দীপকের উপর ভিত্তি করে দুইটা প্রশ্ন দিয়ে দিচ্ছে যে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো। খ নম্বরে বলা হয়েছে মিনা কয়টি খাতা কিনেছিল। দেখো, আমাদেরকে এই যে উদ্দীপকটা আমাদেরকে দেওয়া আছে, এই উদ্দীপকের ভিত্তিতে মূলত আমাদেরকে দুইটা প্রশ্ন করছে। ক নম্বরে প্রশ্ন করছে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করতে বলছে। তো দেখো, আমরা কিন্তু তোমাদের জন্য নিচে এটা রেডি করে রেখেছি আমি। এই জায়গাতে দেখো ক এবং খ। তো দেখো, এই জায়গাতে বলছে যে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে একটু খেয়াল করো তো, এখানে কিন্তু মিনা 1 টাকা দামে 1 ডজন কলম কিনছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, এবার সমাধানের মধ্যে আসলে দেখি। এখানে বলা হয়েছে ক নম্বরে যে আমরা জানি 1 ডজন সমান সমান কতটি, 12টি। তাহলে একটি কলমের দাম কিন্তু 1 টাকা, এখানে বলছে 1 টাকা দরে। তাহলে এই জন্য আমরা লিখছি যে একটি কলমের দাম 1 টাকা। যেহেতু কলম কিনছে 1 ডজন মানে 12টি, তাহলে অতএব 12টি কলমের দাম x গুণ 12, অতএব 12x টাকা। তাহলে দেখো, এই জায়গাতে সে কিন্তু 12x টাকার কলম কিনছে। আমাদেরকে প্রশ্ন করছে যে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করতে বলছে। যেহেতু কলমের মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে সে 1 ডজন কলম কিনছে। তো 1 ডজন সমান সমান আমরা জানি হচ্ছে 12টি। এজন্য আমরা এখানে লিখছি যে একটি কলমের দাম হচ্ছে 1 টাকা। যেহেতু আমাদেরকে বলা হয়েছে এই জায়গাতে যে কলমের মূল্য 1 টাকা দরে সে কিনছে, তাহলে আমরা লিখছি যে একটি কলমের মূল্য হচ্ছে 1 টাকা। তারপর দেখো, অতএব 12টি কলমের মূল্য হচ্ছে কত, x গুণ 12। তাহলে x গুণ 12 যদি করি আমরা, x গুণ 12 যদি আমরা করি, অতএব x গুণ 12 আর কি, যদি আমরা এটা করি তাহলে আমরা পাই হচ্ছে কত, আমরা পাই হচ্ছে 12x, অর্থাৎ 12x আমরা পাই। দেখো, আমরা কিন্তু এখানে 12x লিখে দিয়েছি। তারপর কি বলছে, দেখো, দোকানদার 40 টাকা ফেরত দেওয়ায়, এই জায়গাতে একটু খেয়াল করো, এখানে কি বলছে যে দোকানদার 40 টাকা ফেরত দেওয়ায় 12টি কলমের দাম কত পড়েছে সেটা এবার আমরা দেখব। তাহলে দেখো, আমরা এখানে কিন্তু 12, সে 1 ডজন কলম কিনছে, অতএব আমরা 12টি কলমের দাম পাইছিলাম হচ্ছে 12x টাকা। তাহলে সে কিন্তু কী করছে, দোকানদারকে 100 টাকার একটা নোট দিয়েছিল। এই জায়গাতে বলছে যে মিনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। তো 100 টাকার নোট থেকে সে কিন্তু কী করছে, সে দোকানদার তাকে 40 টাকা ফেরত দিয়েছিল। তাহলে কলমগুলোর দাম কত? তো এই জন্য আমরা জায়গাতে লিখতে পারি যে দেখো, দোকানদার 40 টাকা ফেরত দেওয়ায় 12টি কলমের দাম পড়লো। এবার আমরা কি করব, যেহেতু 100 টাকা সে নিয়ে গেছিলো, 100 থেকে আমরা 40 টাকা ফেরত দিছি যেহেতু, এই জন্য 40 টাকা আমরা কি করব, বিয়োগ করব। 40 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 60। তাহলে বোঝা গেল কি, 12টি কলমের দাম 60 টাকা। ঠিক আছে, তাহলে এবার দেখো, যেহেতু 12টি কলমের দাম 60 টাকা হয়েছে, এবার আমরা কিন্তু উপরে পেয়েছিলাম কত, যেহেতু আমাদেরকে একটি কলমের দাম বের করতে হবে, তাহলে উপরে কিন্তু আমরা 12টি কলমের দাম 12x টাকা বের করছিলাম, অর্থাৎ 12x টাকা এখানে বের করছিলাম। আর এখানে আমরা দোকানদার 100 টাকার থেকে 40 টাকা ফেরত দেওয়ার পর 12টি কলমের দাম পাইছি আমরা কত, 60 টাকা। তাহলে আমরা কিন্তু 12টি কলমের দাম উপরে পাইছি হচ্ছে 12x টাকা, আর নিচে পেয়েছি হচ্ছে 60 টাকা। তাহলে আমাদের যেহেতু প্রতিটি কলমের মূল্য বলছে আমাদেরকে, এখানে বলছে দেখো প্রতিটি কলমের মূল্য নির্ণয় করতে বলছে, অর্থাৎ একটি কলমের দাম কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে 12x ইজ ইকুয়াল টু 60। এই যে 60 আমরা পেয়েছি 16, অর্থাৎ 12x ইজ ইকুয়াল টু 16। তারপর 60 আমরা লিখছি, তার 12x ইজ ইকুয়াল টু 60। তাহলে এবার দেখো, এখানে কিন্তু এই যে 12টা আছে, 12 কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে সেটা কিন্তু আমরা ভাগ অবস্থায় নিয়ে আসবো। তাহলে দেখো, আমরা উপরে 60 লিখছি আর নিচে লিখছি আমরা 12 মানে 12। তাহলে দেখো, আমরা এবার কাটাকাটি করি, দেখো 5 12 60 হয়। দেখো 12 দ্বারা যদি আমরা 60কে কাটি তাহলে আমরা পাই হচ্ছে
5। তাহলে দেখো আমরা কিন্তু x = 5 পেয়েছি, অতএব প্রতিটি কলমের মূল্য হচ্ছে 5 টাকা। ঠিক আছে, তো আমাদেরকে প্রতিটি কলমের মূল্যই মূলত নির্ণয় করতে বলছিল। তো আমরা প্রতিটি কলমের মূল্য কত টাকা পাইলাম? প্রতিটি কলমের মূল্য 5 টাকা, অতএব একটা কলমের দাম হচ্ছে 5 টাকা। তারপর দেখো খ নাম্বার আমাদেরকে কি বলা হয়েছে, মিনা কয়টি খাতা কিনেছিল। দেখো আমরা কিন্তু উদ্দীপকের মধ্যে দেখছি যে সে 12 টাকা দামের ওআইটি খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল। ঠিক আছে, তাহলে সে 12 টাকা, প্রতিটি খাতা হচ্ছে 12 টাকা দাম, এরকম সে ওআইটি খাতা কিনছে। খাতা কেনার পর তার কাছে অবশিষ্ট 4 টাকা রয়েছে। তাহলে আমাদেরকে বলা হয়েছে মিনা কয়টি খাতা কিনেছিল। ঠিক আছে, তাহলে এটা আমরা বের করব। দেখো এই জায়গাতে আমরা লিখছি মিনা খাতা কিনেছিল ওআইটি, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে মিনা খাতা কিনেছিল কয়টি? ওআইটি। কত টাকা ধরে? 12 টাকা ধরে। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা লিখছি যে মিনা খাতা কিনেছিল ওআইটি। তাহলে একটি খাতার দাম কত টাকা? একটি খাতার দাম হচ্ছে 12 টাকা, যেহেতু 12 টাকা করে কিনছে, তাহলে ওআইটি খাতার দাম কত হবে? ব্যাপারটা ভালো করে বুঝবা। এখানে সে ওআইটি খাতা কিনেছিল, আর কত টাকা ধরে কিনেছিল? 12 টাকা ধরে। তাহলে আমরা লিখছি যে মিনা খাতা কিনেছিল ওআইটি, এই যে আমরা উদ্দীপকে যেটা পাইছি সেটা কিন্তু আমরা এখানে লিখছি। তারপর বলছে তাহলে একটি খাতার দাম কত? একটি খাতার দাম হচ্ছে 12 টাকা। 12 টাকা, তাহলে 12 টাকা যদি হয়, অর্থাৎ ওআইটি খাতার দাম কত? যেহেতু সে ওআইটি খাতা কিনছিল, তাহলে ওআইটি খাতার দাম হচ্ছে 12 গুণ হচ্ছে ওয়াই। তাহলে আমরা কত পাই? 12y, অর্থাৎ 12y পাই আমরা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু তাই পেয়েছি এখানে। তারপর দেখো আবার 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 কি বলা হয়েছে যে খাতা কেনার পর অবশিষ্ট কিন্তু 4 টাকা রইল। তাহলে দেখো আগের দিকে খেয়াল করো, আগে কিন্তু সে 100 টাকা নোট নিয়ে যাওয়ার পর, দোকানদারকে দেওয়ার পর, সে কলম কেনার পর তার কাছে কিন্তু 40 টাকা ছিল। তো এবারে 40 টাকা থেকে সে খাতা কিনছে ও কত? 12 টাকা ধরে ওআইটি খাতা কিনছে, তারপরে তার কাছে অবশিষ্ট কিন্তু 4 টাকা ছিল। তাহলে এই জন্য বলছি যে আবার খাতা কেনার পর অবশিষ্ট রইল কত টাকা? 4 টাকা। আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই। তো খাতা কেনার পর অবশিষ্ট রইল কত টাকা? ওই সেই 40 টাকার থেকে সে খাতা কেনার পর অবশিষ্ট রইল তার কাছে 4 টাকা। আচ্ছা, এবার সেক্ষেত্রে ওআইটি খাতার দাম কত হবে? সেজন্য আমরা বলেছি সেক্ষেত্রে ওআইটির খাতার দাম সমান সমান 40, এই যে 40 টাকা তার কাছে ছিল কলম কেনার পর, তার কাছে 40 টাকা ছিল, তাহলে 4 টাকা আমরা বাদ দেবো, যেহেতু 4 টাকা তার কাছে অবশিষ্ট আছে। তো 4 টাকা যদি আমরা বাদ দেই, তাহলে আমরা দেখছি 40 বিয়োগ হচ্ছে 4, অথবা হচ্ছে 36। কত? 36 টাকা। তাহলে আমরা এবার কি করব? দেখো আমরা উপরে কিন্তু খাতার দাম পেয়েছিলাম, মানে ওআইটি খাতার দাম পেয়েছিলাম কত? 12y টাকা, মানে 12y টাকা। আর এখানে কিন্তু আমরা ওআইটি খাতার দাম পেয়েছি 36 টাকা। তাহলে দুইটাই কিন্তু খাতার দাম। তাহলে আমরা এই জন্য লিখতে পারি প্রশ্ন মতে 12y = 36, মানে 12y = 36। দেখো এবার এই 12টা কিন্তু গুণ অবস্থায় আছে এখানে, তো আমরা যেহেতু y এর মান বের করবো, আর এটা গুণ অবস্থায় আছে, ওটাকে আমরা ভাগ অবস্থায় নিব। তো আমরা লিখছি y = দেখো 36/12। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 3 × 12 = 36, তাহলে আমরা পাই হচ্ছে 3। তাহলে দেখো y = আমরা কত পেয়েছি? 3। তাহলে মিনা কয়টি খাতা কিনেছিল? মিনা 3টি খাতা কিনেছিল। অর্থাৎ 3 × 12 = 36, 36 টাকা দিয়ে সে খাতা কিনছে, আর 4 টাকা তার কাছে অবশিষ্ট রয়েছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের যে 4 নম্বর অঙ্কটা আমি তোমাদের সমাধান করলাম, আমি আশা করি তোমরা অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ না বুঝে থাকো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।